আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপে গুরুত্ব আরোপ। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ পা রাখছে ৭৫ বছরে। প্লাটিনাম জয়ন্তীতে দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন। প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান। সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ। এবং টি-20 বিশ্বকাপে সুপার 8 রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু রাত 8:30টায়। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন তারা। ঈদ শেষে নগরবাসীর ঢাকায় ফেরার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, সদরঘাটে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন, আমাদের বিস্তারিত জানান। সোহেল, দেশের দক্ষিণাঞ্চলের যেসব মানুষ তারা সাধারণত লঞ্চে করে ঈদের যাত্রায় প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য যায় এবং এই লঞ্চেই বেশিরভাগ কিন্তু মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকায় ফিরছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটা লঞ্চ কিন্তু কিছুক্ষণ আগেই ভিড়ছে এবং একটার পর একটা লঞ্চ ভিড়ছে এবং এখন একটা লঞ্চ যেতে ফেরার জন্য আছে। আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা জানিয়েছে যে সব কিছু এবারের ঈদযাত্রা মোটামুটিভাবে স্বস্তিরই রয়েছে এবং যাত্রীর চাপ কিছুটা রয়েছে বেশি, তবে সেটা অন্যান্য বারের চেয়ে কম। কিন্তু আরেকটা অভিযোগ যাত্রীরা করছেন, যেটা হলো যে লঞ্চগুলো কিছুটা বিলম্বে ছাড়ছে এবং অনেক ক্ষেত্রে শিডিউলটা বিলম্ব হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তারা অভিযোগ করছেন অনেক যাত্রী। তবে সার্বিকভাবে যে ঈদ থেকে এবার ঢাকায় ফেরা সেটা মোটামুটি স্বস্তিরই বলছেন তারা। এবং ঈদের যে এবারে ছুটি ছিল 16, 17 এবং 18 তারিখ, এরপর 19 তারিখ থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। রবিবার থেকে পুরো দমে কিন্তু অফিস শুরু হবে এবং আজকেই যাত্রী এবং আগামীকাল যাত্রীরা বেশি পরিমাণে আসবে বলে যাত্রীরা জানিয়েছে। তবে সেক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য বারের চেয়ে তুলনামূলক যাত্রী কম, তবে যাত্রীর চাপ আজকে বেশি রয়েছে, তবু স্বস্তির বলছেন অনেকেই। আর রেলের ক্ষেত্রেও সব কিছুই স্বস্তিরই রয়েছে। যাত্রীরা জানিয়েছেন তারা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন এবং কিছু ক্ষেত্রে শিডিউল বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন। তবে বাসের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে ঢাকায় যে যাত্রীরা আছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তারা বলছেন যে সার্বিকভাবে পথে কোনো ভোগান্তির শিকার হননি, কিন্তু ভাড়া অনেক ক্ষেত্রেই বেশি নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন। তাছাড়া সব কিছু ঠিকঠাক মতোই আছে বলে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য ঢাকায় যে যাত্রীরা ফিরছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন এবং ঢাকায় স্টেশনে এসে ঢাকায় যে তারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাবেন সেক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছেন এবং অনেকেই বলছেন যে যারা আজকে অফিস করবেন তারা ঠিক টাইমে অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন এই বৃষ্টির জন্য। তাছাড়া সার্বিকভাবে এবারের ঈদ উদযাপন শেষে যারা ঢাকায় ফিরছেন তারা বলছেন যে ঢাকায় ফেরাটা তাদের মোটামুটিভাবে স্বস্তি। সোহেল। রাজু, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক আজ। বাংলাদেশ সময় সকাল 11:30টার দিকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, অভিজ্ঞতা বিনিময় ও আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করা যায়। বাংলাদেশের সঙ্গে ভারত লজিস্টিক, এনার্জি ও কানেক্টিভিটিতে আরও কাজ করতে চায় বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের প্রথম দিন তাজ হোটেলে ভারতের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশের এফবিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিবেশী দেশের জন্য সব সুযোগ সুবিধা ও অগ্রাধিকার নিশ্চিত করা হবে। বৈঠকে ভারতের ব্যবসায়ী নেতারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। সিআইআই তরফ থেকে তারা আরো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে বিভিন্ন খাতে তারা এফবিসিসিআই এর সাথে কাজ করে তারা কিন্তু যেমনি আমাদেরকে কিভাবে তারা জয়েন্টলি কাজ করতে পারে, বিশেষ করে আপনার কৃষি খাতে, আইটি খাতে, তারপর লজিস্টিক্সের খাতে। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ পা রাখছে 75 বছরে। প্লাটিনাম জয়ন্তী শুধু রাজধানীতেই নয়, সারা দেশে বর্ণাঢ্যভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছে দলটি। দেশের মানুষকে সাথে নিয়ে তৃণমূলের নেতাকর্মী, আওয়ামী লীগের সংসদ সদস্য সহ দলীয় জনপ্রতিনিধিরা মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। 23শে জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটির প্রতিষ্ঠাবার্ষিকী এবার সারা দেশে বিশেষভাবে উদযাপিত হবে। 75তম জন্মদিনকে আমরা আরও আনন্দবহ করতে এবং জাতির সামনে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার তনয়া জননেত্রী শেখ হাসিনাকে আমরা তুলে ধরতে চাই। উন্নয়নের রূপকার হিসাবে এই বাংলাদেশকে সোনার বাংলা বিনির্মাণে তার যে ভূমিকা, সারা বিশ্বের মাটিতে উনি যে ভূমিকা রেখে চলেছে এই বাংলাদেশকে তুলে ধরার জন্য, সেই জিনিসটা আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই। একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাতে তৃণমূলের মানুষ জানতে পারে যে আওয়ামী লীগটা প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, কত কষ্ট করে বঙ্গবন্ধু বা তার সহচরীরা এই প্রতিষ্ঠা করেছিলেন। কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে তৃণমূলে র্যালি, সভা সমাবেশ, আলোকসজ্জা সহ বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাপক আয়োজন চলছে, সেটি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা, বিভিন্ন রকমের জনসভা দ্বারা, নানা বর্ণিল আয়োজনে কিন্তু সাজানো হচ্ছে। 23, 24, 25 3 দিন ব্যাপী আমার নির্বাচনী এলাকায় আমরা যেটি রেখেছি যে প্রথম দিন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতা হবে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করা হবে দলের পক্ষ থেকে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত চিত্র পরিচালক, সম্পাদক, সাংবাদিক, শিল্পোদ্যোগী ফজলুল হক স্মরণে 3 দিন ব্যাপী ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ভারতের কলকাতায়। কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক UZCC ঐক্যতান হলে শুরু হওয়া এই উৎসব চলবে 21 থেকে 23 জুন পর্যন্ত। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। ভারতের কলকাতায় ফজলুল হক স্মরণে 3 দিনব্যাপী শুরু হয়েছে ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। রামদা ছিলেন ওনার অপারেটিং ক্যামেরাম্যান
ক্যামেরাম্যান ছিল ভাইপো ক্লথ রেনোয়া, এবং ওরা টেকনিক্যাল ক্যামেরা, তখন বিরাট আকারের ক্যামেরা হতো। উৎসবে 3 দিনে মোট 6টি ছবি দেখানো হবে, যেখানে বাংলাদেশ থেকে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছোট কাকু সিরিজের মাওয়া থেকে হাওয়া, শঙ্খচিল ও কুরাপক্ষীর শূন্যে ওরা, আর ভারত থেকে রয়েছে আরও 3টি ছবি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধাননগর ফিল্ম সোসাইটির সম্পাদক রিতেশ বসাক, চিত্র পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায়, সুবীর মণ্ডল, ফজলুল হক মনি স্মৃতি সংসদ কলকাতার সম্পাদক ডক্টর ইমানুল হক। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বারী। শঙ্খচিল হচ্ছে একটা ভিন্ন মাত্রার ছবি, ছবিটি পরে আপনারা দেখবেন, যারা দেখেছেন তারা আমরা দেখতে পাবেন একাধিকবার যেসব ছবি দেখি, আমি সুযোগগুলি নিয়মিত দেখি, ফজলুল হক মনি স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রের গান পরিবেশন করেন ছায়ানট, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংসদ, গানের তরী ও বাহার সুর ঝর্ণা। এদিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় সম্পূর্ণ। এছাড়াও এদিন গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র শঙ্খচিল দেখানো হয়। আল মুকসিদ, চ্যানেল আই। দেশের প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদেরও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন ও মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সে সময় ধরিত্রী রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আলিমাল রাজির রিপোর্ট। সভ্যতা যেমন এগুচ্ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রয়োজন কার্যকর উদ্যোগ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন করেন প্রকৃতি বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি এবং সংগঠনের নেতৃবৃন্দরা। পরে আলোচনায় অংশ নেন অতিথিরা। তো প্রকৃতি নিয়ে সবাইকে সচেতন করতে গিয়ে এই যে ওর যে মানে এত বড় একটা প্রচেষ্টা, এই এপেক্সে যেতে হলে তো একটা মানে বিশাল একটা স্টেজ দিয়ে পার হতে হয়। As an individual, Mr. Mukiत Mojumdar Babu possesses strong ethical values and sense of responsibility for his family, workplace, society and country, every corner of the country, and to involve people from all walks of life, conservation. He formed প্রকৃতি ও জীবন ক্লাব। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য যে বাংলাদেশের বাইরে এত বড় একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন 2 বছর পরে কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় এটা অনেক একটা ভালো একটা কি বলবো একটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য একটা ভালো আর কি বলবো আমরা যে আমাদের আর কি বলতে পারবো যে একটা ভালো অনেক বড় একটা কাজ করেছেন, একটা নমুনা একটা স্থাপন করতে পেরেছেন। প্রবাসীদের স্বদেশপ্রেম ও দায়িত্ববোধ প্রশংসনীয় উল্লেখ করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। যেই বাংলাদেশ আমাকে এত কিছু দিল, সেই বাংলাদেশের প্রতি কিন্তু আমার একটা কৃতজ্ঞতা বোধ, দায়িত্ববোধ থেকে আমার এই কাজটি শুরু। বাংলাদেশটা আমাদের সবার। এই বাংলাদেশকে কিন্তু আমরা যদি ভালো না রাখি, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না। এটা কিন্তু ভাবতে হবে এবং এই ভাবাটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিতে হবে এবং যখন সবার মধ্যে আমরা এই জিনিসটা ছড়াতে পারবো, তখনই কিন্তু এই ইমোশনাল ভ্যালুটা যেটা সবার মাঝে জাগানো দরকার, তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে। মানে এইখানে যারা আছেন তারাই উপকৃত হবেন না, কিংবা তাদের ছেলেমেয়েরাই উপকৃত হবেন না, বাংলাদেশও কিন্তু উপকৃত হবে। কারণ এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের একটা ব্যাপার আসছে। কিন্তু যখনই আমরা হাতে হাত মেলাবো, তখনই আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে নিউ ইয়ার T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট।
সংবাদে আবার আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে দেশি জাতের পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন নারী খামারি শাকিরা তুহিস আহসান। আগে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করলেও তেমন সফলতা আসেনি। এবার পাবদা চাষে সফলতার পাশাপাশি কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন পাবদা মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার ইন্দ্রপুর গ্রামের ছোট বড় মিলিয়ে 7টি পুকুরে মাছ চাষ করছেন খামারি শাকিরা তুহিস আহসান। 16 একর আয়তনের 3টি পুকুরে 1 বছর ধরে চাষ করছেন দেশীয় পাবদা মাছ। এতে স্বল্প খরচে বেশি লাভের মুখ দেখছেন তিনি। পাবদাতে হলে লাভবান বেশি, খরচ কম। আমার পুকুরে এখন 1,17,000 পাবদা। হ্যাঁ, পাবদাগুলো মানে মানুষ পুকুরের থেকে নিয়ে যায়, যদি রেণুপোনা হলে পুকুর থেকে বিক্রি হয়। নিজের সফলতার পাশাপাশি কর্মসংস্থান করে দিয়েছেন 3 থেকে 4টি পরিবারের। আমি দেখতে আসছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব। এখানে পাওয়া যায়, এই জন্য আসছি এখানে। দেখা গেছে যে অল্প সময়েই এবং অল্প খরচেই বেশ বড় হয়ে যায় এবং এটাকে সেলিং যে বাজারে যে ডিমান্ড খুব ভালো। খামারি শাকিরা তুহিসকে প্রথম থেকেই সহায়তা করে আসছে মৎস্য বিভাগ, গ্রাম বিকাশ কেন্দ্র, জীবিকা এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। এখন আমাদের পরামর্শক্রমে এবং ট্রেনিংয়ের আওতায় আমরা ওনাকে নিয়ে আসার পরে পাবদা দেশীয় প্রজাতির পাবদা মাছের চাষ শুরু করেন এবং এখানে বাম্পার ফলন হয়েছে। এনার দেখা দেখি পার্শ্ববর্তী যারা খামারি আছে তারাও ঝুঁকে পড়েছেন পাবদা মাছ চাষ করে লাভবান হবে বলে তারা এই প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। দেশীয় পাবদা মাছে পুষ্টি গুণাগুণ বেশি, এছাড়াও স্বাদও ভালো। বাজারে এই মাছের চাহিদা বেশি থাকায় খামারিদের লাভের সম্ভাবনাও বেশি। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আবারও ময়লা আবর্জনা আর কচুরিপানার ভাগাড়ে পরিণত হয়েছে গাইবান্ধার ঘাঘট লেক। দৃষ্টিনন্দন নানা উন্নয়ন কাজ হলেও লেকের কোনো সুফলই পাচ্ছে না স্থানীয়রা। দুর্গন্ধযুক্ত দূষিত পানি আর মশামাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। ময়লা অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসের রিপোর্ট। বন্যা থেকে রক্ষা পেতে 90-এর দশকে লুপ কাটিংয়ের মাধ্যমে ঘাঘট নদীর গতিপথ পরিবর্তন করে শহরের বাইরে প্রবাহিত করে পানি উন্নয়ন বোর্ড। এরপর শহরের ভেতরের 3 কিলোমিটার নদী মরা খালে পরিণত হয়। 2018 সালে 28 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ফুটপাত আর ব্রিজ নির্মাণ সহ লেকটির উন্নয়ন কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখানে আমাদের এই 54 মিটার 45 মিটার ব্রিজ দুটি নির্মাণের ফলে এই এলাকার যে বিনোদনের যে সুবিধাটা ছিল না সেটা অনেকাংশে পূরণ হয়েছে। তবে কয়েক বছরের মধ্যেই কচুরিপানা আর ময়লা আবর্জনায় ম্লান হয়ে গেছে খালটির সৌন্দর্য। কচুরিপানার কারণে আমরা এই ঘাঘট লেকের পাশে যারা বসবাস করি তারা আমরা সন্ধ্যার পরে বাইরে বসতে পারি না। ঘাঘট লেক আর না, এটা মশা তৈরির একটা ফ্যাক্টরি হয়েছে বাবা। এই লেকটা দিয়ে আরো মনে করেন নষ্ট হয়ে গেছে এগুলা আশেপাশে ময়লা দিয়ে। আমরা চাই যে এগুলো ময়লা পরিষ্কার হইলে এখানে 2 জন মানুষ এসে বুঝতে পারবে। অতিরিক্ত নোংরা আর আমরা এখানে কাজ করতে পারতেছি না। আমাদের খুবই কষ্টকর, আমাদের মনে করেন কাপড় চোপড় ধোয়া গোসল করা খুবই কষ্টকর। আমাদের কথা ছিল পৌরসভার যে এই লেকটিকে একটা আঞ্চলিক পর্যটন স্থানে পরিণত করা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে, এখানে পিকনিক স্পট হিসাবে গড়ে তোলার কথা ছিল, কিন্তু তার কোনো এখনো চিহ্ন দেখা যাচ্ছে না। পরিবেশ দূষণ রোধে লেকটির পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। পাড়া আসলে পরিষ্কার করে শেষ করা যায় না, কিছুদিন পর আবার একটা জন্ম নেয়, একটা থেকে অসংখ্য পানা জন্ম নেয়। আসলে এটা নির্মূল করা খুব কষ্টদায়ক। তারপরে আমরা যেহেতু পৌরসভা এখন হস্তান্তর হচ্ছে, এটা পৌরসভা অবশ্যই এটা আগামীতে একদম নিট অ্যান্ড ক্লিন করবে। দূষণমুক্ত নির্মল বাতাস আর পরিচ্ছন্ন প্রকৃতি গড়ে তুলতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা শহরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।